আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ওড মানে কি? ওড মানে হলো একটা লম্বা চৌড়া কবিতা, এবং সেই কবিতার মধ্যে ওড যেটা রয়েছে, ওড মানে একটা লম্বা চৌড়া কবিতা যেটা অ্যাড্রেসড হয় কোনো ন্যাচারাল সাবজেক্টকে, কোনো ন্যাচারাল ফোর্সকে বা কোনো পাখিকে। আমরা ইতিমধ্যে ওড টু নাইট অ্যাঙ্গেল পড়েছি, সেখানে আমরা নিশ্চিতভাবে দেখেছি যে একটা পাখির জন্য লেখা কবিতা। এক্ষেত্রে আজকে যখন আমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পড়ছি, তখন সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে এটা একটা ন্যাচারাল ফোর্সকে ডেডিকেট করা হচ্ছে কবিতাটা। ন্যাচারাল ফোর্স মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই দ্য ন্যাচারাল ফোর্স? ন্যাচারাল ফোর্স মানে এখানে ঝড়ের কথা বলছে, দ্য ওয়েস্ট উইন্ডের কথা বলছে। ওয়েস্ট উইন্ড কি? ওয়েস্ট উইন্ড হলো এমন একটা ঝড় যেটা শরৎকালে প্রচণ্ড শক্তি নিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে? এবং এই দ্য ওয়েস্ট উইন্ড যখন বসন্তকালে আসে, দ্য ওয়েস্ট উইন্ড তখন কিন্তু খুব মৃদুমন্দ এবং খুব সুন্দর হয়ে যায়। তো এখানে মূলত যে ওয়েস্ট উইন্ডের কথা বলছে সেই হিংস্র ওয়েস্ট উইন্ডের কথা বলা হচ্ছে। তাহলে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, আগে নামকরণটাকে দেখা যাক। ওড মানে কি? ওড মানে একটা লম্বা চৌড়া কবিতা, যে কবিতা কোনো ন্যাচারাল সাবজেক্টকে, কোনো ঝড়কে, কোনো পাখিকে, কোনো সিজনকে ডেডিকেট করা হয়ে থাকে। তো দ্যাট ইজ ওড। এক্ষেত্রে ওড বলতে সেই রকমই একটা লম্বা চৌড়া কবিতার কথা বলা হচ্ছে। এবার ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এবার দ্য ওয়েস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ড কি? ওয়েস্ট উইন্ড হলো একটা ঝড়ের নাম, প্রচণ্ড শক্তিশালী একটা ঝড়। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। আমরা আশা করি নামটা বুঝে গেছি ইতিমধ্যে। এরপরে আমরা জানতে চাইবো যে কে লিখেছেন পিবি সেলি। পিবি সেলি, পার্সি বাইসি সেলি, রাইট? পিবি সেলি কে ছিলেন? আমরা যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যাই, একটা যুগ পাবো, সেই যুগটার নাম হচ্ছে রোমান্টিক এজ। আমরা যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ি, ইংরাজি সাহিত্যের ইতিহাস পড়ি, সেক্ষেত্রে আমরা রোমান্টিক যুগের কথা পাবো। রোমান্টিক যুগে 5জন মহাকবি এসেছেন, যেটা আমি বারবার বলে থাকি। রোমান্টিক যুগের কবিতা বলতে গেলে ওই 5জন মহাকবিরই নাম বলতে হয়। সেই 5জন মহাকবি এই যুগে এসেছিলেন। 5জন মহাকবি কে? উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পিবি সেলি, জন কিটস, লর্ড বাইরন, এস.টি. কোলরিজ। তাহলে উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পিবি সেলি, জন কিটস, লর্ড বাইরন, এস.টি. কোলরিজ, 5জন মহাকবি রয়েছে। এর মধ্যে এস.টি. কোলরিজের নাম যেরকম উল্লেখ করলাম, উইলিয়াম ওর্ডসওয়ার্থের নাম যেমন উল্লেখ করলাম, লর্ড বাইরনের নাম যেমন উল্লেখ করলাম, জন কিটসের নাম যেমন উল্লেখ করলাম, ঠিক একইভাবে পিবি সেলির নামও উল্লেখ করলাম। তাহলে মেজর পোয়েটসের মধ্যে একজন ছিলেন, রোমান্টিক যুগের একজন মেজর পোয়েটস ছিলেন পিবি সেলি, পার্সি বাইসি সেলি, রাইট? এবার পিবি সেলি এই কবিতা লিখেছেন কোন যুগে ছিলেন? রোমান্টিক যুগে ছিলেন। রোমান্টিক যুগ কোন যুগ? রোমান্টিক যুগের ধারাবাহিকতাটা একবার দেখিয়ে দিই। একদম সব দিকে প্রথমে আসছে অ্যাংলো স্যাক্সন, তারপর হচ্ছে অ্যাংলো নরম্যান, তারপর হচ্ছে চসার যুগ, তারপর হচ্ছে রেনেসা যুগ, রেনেসার পর আসছে এলিজাবেথেন যুগ, এলিজাবেথেন যুগের পর আসছে জ্যাকোবিয়ান যুগ। জ্যাকোবিয়ান যুগ পার হতে না হতেই চলে আসবে চলে আসবে মিল্টন যুগ। মিল্টন যুগের পর আসবে রেস্টোরেশন যুগ। ছোট ছোট 3টে যুগ রাখে, যেগুলোকে আমরা নিও ক্লাসিক্যাল যুগ বলি। নিও ক্লাসিক্যাল যুগ শেষ হচ্ছে 18 সেঞ্চুরি নিয়ে, এবং 18 সেঞ্চুরির পর আসছে রোমান্টিক যুগ। তাহলে 18 সেঞ্চুরির পর আসছে রোমান্টিক যুগ। রোমান্টিক যুগের পর আসবে ভিক্টোরিয়ান যুগ, ভিক্টোরিয়ান যুগের পর আসছে মডার্ন যুগ, মডার্ন পর পোস্ট মডার্ন, রাইট? এইভাবে তো মাঝের যে যুগের কথা বললাম রোমান্টিক যুগ, যেখানে আবেগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল যৌক্তিকতার থেকে, সেই যুগেরই একজন মহান কবি ছিলেন আমাদের পিবি সেলি, যিনি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড লিখছেন। তাহলে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড সম্বন্ধে জানলাম। কি ধরনের কবিতা লিখলাম, কি ধরনের কবিতা? এটা একটা ওড, এবং সাথে সাথে এটা একটা রোমান্টিক পোয়েমও বটে। তাহলে কি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কি? নামকরণটা আগে বুঝলাম যে ওড মানে একটা লম্বা চৌড়া কবিতা লেখা হচ্ছে একটা ঝড়ের প্রতি। কি ধরনের কবিতা? এটা একটা ওড তো বটেই, নামের মধ্যেই রয়েছে। আর কি? এটা একটা রোমান্টিক যুগের লেখা কবিতা। আচ্ছা, কোন যুগে লেখা হয়েছে? স্বাভাবিকভাবে বুঝতে পারছি রোমান্টিক যুগে লিখেছে। কে লিখেছেন? পিবি সেলি লিখেন। পিবি সেলি কি ধরনের কবি ছিলেন? পিবি ছিলেন রোমান্টিক যুগের কবি ছিলেন, তো রোমান্টিকতা এনার মধ্যে দেখতে পাবো, ঠিক আছে? এবার পিবি সেলির পার্সোনাল লাইফটাকে যদি আমরা দেখি, তাহলে আমাদের খুব ইন্টারেস্টিং বলে মনে হয়। পিবি সেলির পার্সোনাল লাইফটা কোয়াইট ইন্টারেস্টিং। পিবি সেলি একটা জমিদার ঘরের ছেলে ছিল, বুঝতে পারলে? এবং খুব সংক্ষেপে বলছি এবং ডিটেলসে যাচ্ছে না, তোমরা যাতে মনে রাখতে পারো। পিবি সেলি একটা জমিদার বাড়ির ছেলে, এবং পড়াশোনা করতে করতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছেন। খুব বড় ঘরের ছেলে, ঠিক আছে? এবং জমিদার ঘরের ছেলে হওয়ার দরুন প্রচুর টাকা পয়সা ছিল। টাকা পয়সা নিয়ে কোনো অভাব কোনো দিনই ছিল না পিবি সেলির। তো পিবি সেলি এরপর কি করতে শুরু করলেন? পিবি সেলি মদ্যপান করতেন। যখন কলেজ হোস্টেলে থাকতেন, তখন মদ্যপানের একটা অভ্যাস হয়। সেখানে একটা বার লেডির সাথে পিবি সেলির প্রেম শুরু হয়, এবং আমরা জানি যে পিবি সেলির সাথে যখন প্রেম শুরু হয় এবং পরবর্তী সময়ে পিবি সেলি সেই মেয়েকে বিয়ে করব বলেন। যে এবার বাড়িতে গিয়ে যখন বলছেন পিবি সেলি যে আই ওয়ান্ট টু গেট ম্যারিড, আমি বিয়ে করতে চাই সেই মেয়েকে, তখন
বাড়িতে স্বাভাবিকভাবে এটার একটা বিরোধিতা হয়েছিল যে না, ইউ ক্যানট ম্যারি এ বার লেডি, একটা বার লেডি বা বার ওনারের মেয়েকে তুমি বিয়ে করতে পারো না। ইউ ক্যানট, উই হ্যাভ এ ফ্যামিলি প্রেস্টিজ, আমাদের একটা ফ্যামিলি স্ট্যাটাস রয়েছে, ফ্যামিলি প্রেস্টিজ রয়েছে, তো তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো তোমাকে কিন্তু সম্পত্তি থেকে বের করে দেওয়া হবে। পিবি শেলি কিন্তু তবু বিয়েটা করেছিল। অ্যান্ড ইউ নো হোয়াট হ্যাপেন, পিবি শেলিকে এরপর পিবি শেলি বাড়ি থেকে জমি জমা ছেড়ে দিয়ে বার হয়ে যান এবং সেই মেয়েকে বিয়ে করে নেন। তার মানে একদম বলিউড হিরোর মতো আমরা দেখতে পাচ্ছি, বলিউডের যেমন সে কোনো মুভি চলছে, বুঝতে পারলি, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো পিবি শেলি সেখানে বিয়ে করে নিচ্ছেন ওই বার্লেডিকে। এরপরে না হয় এতদিন দাদুর টাকা ছিল, দাদুর জমিদারির টাকা ছিল, এবার পিবি শেলিকে নিজের সংসারের হাল নিজেকে ধরতে হচ্ছে। পিবি শেলি ওয়েল এডুকেটেড ছিলেন, অক্সফোর্ডে থাকাকালীন নামডাকও ছিল, ভালো বলে এসে লিখেছিলেন, অক্সফোর্ড অথরিটির সাথে সংঘর্ষেও জড়িয়েছিলেন বেশ কয়েকবার, নামডাক ছিল, ভালো লিখতেন পিবি শেলি। এবার পিবি শেলি যখন এরপর বিয়েতে করে নিলেন তখন পিবি শেলিকে এবার নিজের ব্যাপারটা নিজেকে চালিয়ে নিতে হবে ফাইন্যান্সিয়ালি। তিনি এবার টিউশন পড়াতে শুরু করলেন পিবি শেলি, এবং টিউশন পড়াতে গিয়ে, পড়াশোনা করাতে গিয়ে গৃহ শিক্ষকতার কাজ শুরু করলেন, এবং সেখানে একটা সুন্দরী মেয়ের সাথে তার আবার প্রেমালাপ হয়ে গেল, বুঝতে পারলে। সেই সুন্দরী মেয়ের নাম হলো মেরি শেলি। এবার মেরি শেলিকে তিনি ভালোবেসে বললেন। সাফি, অবাক হচ্ছিস তো কি জান, ইউনো দ্যাট হ্যাপেন্স। দেখ তাহলে কীরকম, লাইফ ইজ ফুল অফ টুইস্ট অ্যান্ড টুইস্ট অ্যান্ড টুইস্ট। তো এখানে পিবি শেলি কী করলেন, আরেকটা মেয়ের প্রেমে পড়লেন, অলরেডি ম্যারিড, রাইট। এরপর আমরা দেখতে পাই পিবি শেলি সেই নতুন মেয়ে বা নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে খুব খুশি হয়েছেন, যার নাম হচ্ছে মেরি শেলি। অ্যান্ড মেরি শেলির সাথে তিনি বেশ সুখেই ছিলেন, পিবি শেলি কোয়াইট হ্যাপি। এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে পিবি শেলি এবং মেরি শেলি পালিয়ে যাচ্ছেন, এবং তার যে ফার্স্ট ওয়াইফ সে সুইসাইড কমিট করছে, বুঝতে পারলে। পিবি শেলির এই যে দ্বিতীয় স্ত্রী ছিল মেরি শেলি, তিনি কিন্তু বেশ ভালো মহিলা ছিলেন, এবং পিবি শেলির সাথে মেরি শেলির সম্পর্ক খুবই ভালো ছিল, মধুর ছিল, এবং পরবর্তী সময়ে মেরি শেলিকে বিয়ে করে ওনার সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে দেন। এক্ষেত্রে বলবো মেরি শেলির সাথে পিবি শেলির যে সম্পর্ক সেটা বেশ ভালোই ছিল, খারাপ ছিল না, ঠিক আছে। কিন্তু পিবি শেলির মধ্যে অতিরিক্ত রোমান্টিসিজম ছিল, এবং আমরা কি দেখতে পাই, আমরা যদি দেখি পিবি শেলির মধ্যে এই রোমান্টিক সেন্সের জন্য একদিন প্রচণ্ড ঝড় হয়েছে, বুঝলে। যখন সমস্ত জেলেরাও মানে ফিরে চলে আসছে সমুদ্র থেকে, পিবি শেলি কিন্তু বললেন না, আমি এই ঝড়কে উপভোগ করতে চাই, এই সমুদ্র প্রকৃতি কোনোদিনই মানুষের ক্ষতি করতে পারে না, সবসময় এই প্রকৃতি মানুষের এবং সবারই উপকার করে। তো পিবি শেলি সেই ঝড়ের মধ্যে দিয়ে সমুদ্রে বেরিয়ে গেলেন, বুঝতে পারলে। এবং আলটিমেটলি আমরা দেখতে পাই যে পিবি শেলির ডেড বডি পাওয়া গেছিল বেশ কিছুদিন পর, সমুদ্রে তিনি ডুবে গেছিলেন মাছে, পিবি শেলির দেহটা অর্ধেকটা খেয়ে নিয়েছিল, তাকে পোড়ানোর মতো পরিস্থিতিও ছিল না, মানে তাকে কবর দেওয়া, পোড়ানো নয়, তাদের কবর দেওয়া, কারণ খ্রিস্টান তো, খ্রিস্টান পিপলদের কবর দেওয়া হয়, তো ক্লিন বিউরিয়াল যে হবে তারও কোনো উপায় ছিল না। তো শেষ পর্যন্ত পিবি শেলির খুব কাছের কয়েকজন বন্ধু, যেমন লর্ড বাইরন তার বন্ধু ছিল, তার স্ত্রী মেরি শেলি, এরকম এক দুজন বন্ধু মিলে ও ডেড বডিটা যেটুকুই বা অর্ধেকটা পাওয়া গেছিল পিবি শেলি, সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল বা বার্ন করে দেওয়া হয়েছিল। বলা হয় নাকি, এবং প্রসঙ্গতই এটা বলা হয় যে পিবি শেলির যে হার্টটা, হৃৎপিণ্ডটা, এটা নাকি পুড়ে যায়নি, পোড়ানোর পরেও হৃৎপিণ্ডটা রয়ে গেছিল এবং শক্ত পাথরের মতো হয়ে গেছিল। এবং এইটা বলা হয় নাকি মেরি শেলি সেই হৃৎপিণ্ডটা রুমালে মুড়ে বাড়ি নিয়ে এসেছিল, এবং নিজের ড্রয়ারে, নিজের যেখানে তিনি লেখাঝোকা করতেন সেই টেবিলের ড্রয়ারে সেই হার্টটাকে তিনি রেখে দিয়েছিলেন মেরি শেলি। কি জানি পেপার ওয়েটের কাজ করতো নাকি, সরি ফর দিস ব্যাড জোক, কিন্তু অ্যান্ড দিস হ্যাপেন, রাইট। তো এইটা হচ্ছে পিবি শেলি। আমরা তাহলে পিবি শেলি সম্বন্ধে অনেক কিছু জানলাম, তার সাথে মেরি শেলি সম্বন্ধেও আমরা একটু আধটু জেনে নিলাম। তাহলে কবিতার নাম জানলাম, কি ধরনের কবিতা জানলাম, কোন যুগে লেখা হয়েছে জানলাম, কবি সম্বন্ধেও কিছু জানলাম। এরবারে আমাদের জানতে হবে যে পিবি শেলি কখন এই কবিতাটা লিখেছেন, সেটা আমাদের জানতে হবে। দ্য পোয়েম ওয়াজ কনসিভড অ্যান্ড চিপলি রিটেন ইন এ উড, একটা জঙ্গলে লেখা হয়েছিল এই কবিতাটা, যেটা ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের কথা বলছে, এটা একটা জঙ্গলে লেখা হয়েছিল কবিতাটা। স্কার্টস দ্য আর্নো, আর্নোর পাশে লেখা হয়েছিল, বুঝতে পারলে, আর্নো, ARNO, আর্নোর পাশে লেখা হয়েছিল, ফ্লোরেন্স, নিয়ার ফ্লোরেন্স। অনেক ডে, আর্নো হচ্ছে একটা নদী, বুঝতে পারলে, সেই নদীর পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গলে তিনি ঘুরতে গেছিলেন, সেই সময় একটা ঝড় আসছিল, ওয়েস্ট উইন্ডের একটা ঝড় আসছিল, প্রচণ্ড একটা তীব্র ঝড় ছুটে আসছিল। পিবি শেলি সেই ঝড় দিকে মুগ্ধ হয়ে গেছিলেন, এবং পিবি শেলি এই কবিতাটা রচনা করেছিলেন, বুঝতে পারলে। তো জায়গাটা ছিল আর্নো যে নদীটার বইছে তার পাশে একটা জঙ্গল ছিল, পিবি শেলি সেই জঙ্গলের মধ্যে ছিলেন, সেই ঝড়টা ছুটে আসছিল ফ্লোরেন্সের সামনে। অন এ ডে when the tempestuous wind whose
temperature at once mild and animating was collecting vapors which poured down the autumnal rain. এবং কিছুক্ষণ পর প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তো এই প্রসঙ্গে তিনি কবিতাটা এইরকম পরিস্থিতিতে ইন্সপায়ার্ড হয়ে তিনি এই কবিতাটা লিখছেন। আশা করি হোপফুলি যেটুকু কনটেক্সট বললাম, হোপফুলি ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার। এইটুকু দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডগুলো বললাম, কোন পরিস্থিতিতে কবিতা লেখা হয়েছে, কে লিখেছেন, কেন লিখেছেন, কোন যুগের কবি, এবং কবি সম্বন্ধেও জানলাম, কবিতার শিরোনাম নিয়ে জানলাম, কবিতা কি ধরনের কবিতা সেগুলো জানলাম। সো দিস আর দ্য টেকনিক্যাল পার্টস। এই টেকনিক্যাল পার্টসগুলো আমরা সবাই জানতে পারলাম। এবার যদি কবে লেখা হয়েছে, কি লেখা হয়েছে সেই ব্যাপারে বলি, সেই বিষয়টা একটু বলে দিই আমি, সো দ্যাট দিস গোয়িং টু বি রিয়েলি প্রোডাক্টিভ ফর ইউ গাইজ। দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1819। 1819 সালে এই কবিতা লেখা হয়েছিল। ওয়েন শেলি ওয়াজ বিয়ারলি 27 ইয়ার্স ওল্ড। বয়স তখন 27 বছর মাত্র, ঠিক আছে, 27 ইভেন হয়নি। ইট ওয়াজ পাবলিশড ইন পস্থুমাস, ইট ওয়াজ পাবলিশড, এটা প্রকাশিত হয়েছিল প্রমিথিউস আনবাউন্ড অ্যান্ড আদার পোয়েমসে। তিনি একটা বিখ্যাত বই সংকলন প্রকাশিত করেছিলেন, নাম ছিল প্রমিথিউস আনবাউন্ড অ্যান্ড আদার পোয়েমস, বুঝতে পারলে? সেই বইতে এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। এবং কি কত সালে? 1820-তে। মানে কি হচ্ছে ব্যাপারটা, হচ্ছে যে 1819-এ লিখছেন, 1820-এ প্রকাশিত হয়ে যাচ্ছে এই কবিতাটা। এই কবিতাটা একটা অসাধারণ সুন্দর কবিতা ছিল, অ্যান্ড দ্যাটস গোয়িং টু বি ইন্সপিরেশন ফর এজেস। এই কবিতাটা ইন্সপিরেশনাল হয়ে রয়েছে এজেস আফটার এজেস, রাইট? সো যেটুকু টেকনিক্যাল পার্ট বললাম, হোপফুলি দিস ইজ গোয়িং টু বি প্রোডাক্টিভ ফর এক্সামিনেশন পারপাস। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যেগুলো বললাম, মানে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে টেকনিক্যাল অ্যাসপেক্ট হিসাবে এগুলো কিন্তু খুবই কাজে লাগবে। এইবারে আসবো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। আগে বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা, আমাকে শুধু এইটুকু কনফার্ম করে দাও গাইজ। কাম অন, লেটস গেট স্টার্ট। তাহলে প্রথম প্যারাটা শুরু করলাম, শুরু করা যাক গাইজ। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ওয়াইল্ড মানে কি? ওয়াইল্ড মানে বন্য, যেহেতু বন জঙ্গল থেকে ঝড়টা ছুটে আসছে তাই হচ্ছে ওয়াইল্ড। ওয়াইল্ড মানে বন্য। আর ওয়াইল্ডের আরেকটা মানে কি? আরেকটা মানে হচ্ছে প্রচণ্ড শক্তিশালী, ভিগোরাস। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, মানে হে শক্তিশালী ওয়েস্ট উইন্ড। ওয়েস্ট উইন্ড মানে কি? পশ্চিমা বাতাস। ওয়েস্ট উইন্ড মানে পশ্চিমা বাতাস। তাহলে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ওয়াইল্ড মানে কি? ওয়াইল্ড মানে হলো বন্য, আর ওয়াইল্ড মানে হলো ভিগোরাস। যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে হাওয়াটা বইছে, সে বনের মধ্যে দিয়ে হাওয়াটা বইছে, তাই হচ্ছে বন্য। এবং হাওয়াটা যেহেতু প্রচণ্ড শক্তিশালী, সেই জন্যও ওয়াইল্ড। তাহলে ওয়াইল্ডের দুটো মিনিং রয়েছে। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হে বন্য পশ্চিমা বাতাস, দাও ব্রিথ অফ অটামস বিং, তুমি হলে শরৎ ঋতুর নিঃশ্বাস। দাও মানে তুমি, ব্রিথ অফ অটামস বিং, অটাম মানে শরৎ ঋতুর, বিং নিঃশ্বাস, বা তুমি হলে শরৎ ঋতুর নিঃশ্বাস। তাহলে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হে তেজস্বী পশ্চিমা বাতাস, তুমি হলে, দাও, দাও মানে তুমি, ব্রিথ, ব্রিথ মানে নিঃশ্বাস, তুমি হলে নিঃশ্বাস কিসের? অটামস বিং, শরৎ ঋতুর নিঃশ্বাস। তাহলে প্রথম লাইনটা দেখে নাও। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হে পশ্চিমা বাতাস, হে তেজস্বী পশ্চিমা বাতাস, তুমি হলে শরৎ ঋতুর নিঃশ্বাস। দাও তুমি, ফ্রম হুজ আনসিন প্রেজেন্ট, তোমার অদৃশ্য উপস্থিতিতে। দাও, দাও মানে তোমার, ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, আনসিন মানে অদৃশ্য, প্রেজেন্স মানে উপস্থিতিতে, তোমার অদৃশ্য উপস্থিতি। ঝড় বইছে, ঝড়টাকে তুই দেখতে তো পাবি না। ঝড়টাকে দেখতে পাবি কি অরিন্দম বা মুস্কান, ঐশ্বর্য, সৌম, দেখতে কি পাওয়া যাবে? দেখতে তো পাওয়া যাবে না। তাহলে কি? সেই জন্য আনসিন বলছে, যার উপস্থিতিটা আমরা উপলব্ধি করতে পাবো কিন্তু ঝড়টাকে দেখতে পাবো না। সো দ্যাটস ওয়াই আনসিন প্রেজেন্স, ঠিক আছে? দাও তোমার, ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, তোমার অদৃশ্য, অদৃশ্য উপস্থিতিতে, দ্য লিভ ডেড, দ্য লিভ ডেড মানে ডেড লিভস, মৃত পাতাগুলো, তোমার অদৃশ্য উপস্থিতিতে মৃত পাতাগুলো, দ্য লিভ ডেডস মানে ডেড লিভস, মৃত পাতাগুলো, তোমার অদৃশ্য উপস্থিতিতে মৃত পাতাগুলো আর ড্রিভেন চালিত হচ্ছে বা তাড়িত হচ্ছে, লাইক গোস ফ্রম অ্যান এনচেন্টাস ফ্লিং, যেভাবে ভূতেরা তাড়িত হয় ওঝাদের উপস্থিতিতে। গোস্ট, গোস্ট মানে ভূত, ফ্রম এনচেন্টার, এনচেন্টার মানে ওঝা, যেরকম ভাবে ওঝার উপস্থিতিতে ভূতগুলো সব গোল গোল ঘুরতে থাকে, ঠিক তোমার উপস্থিতিতে সমস্ত মৃত পাতাগুলো গোল 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 উঠতে শুরু করছে। অর্থাৎ এখানে যেন
মৃত পাতাগুলোকে ভূতেদের সাথে তুলনা করা হলো এবং ওয়েস্ট উইন্ডকে ওঝার সাথে তুলনা করা হলো। তো এটাই বলছে, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হে তেজস্বী পশ্চিমা বাতাস, দাও ব্রিদ অফ অটামস উইন্ড, তুমি হলে শরৎ ঋতুর নিঃশ্বাস, দাও তোমার হুজ আনসিন প্রেজেন্ট, তোমার অদৃশ্য উপস্থিতিতে দ্য লিভস ডেড, মৃত পাতাগুলো আর ড্রিভেন তাড়িত হয়, লাইক দ্য গোস্ট, সে ঠিক যেভাবে ভূতেরা তাড়িত হয়, লাইক অ্যান এনচেন্টাস ফ্লিং, একটা ওঝার উপস্থিতিতে। এনচেন্টার মানে ওঝা, ফ্লিং মানে পলায়ন করে বা পালিয়ে যায়, যেরকম ওঝার উপস্থিতিতে ভূতেরা পালিয়ে যায়, ঠিক তোমার উপস্থিতিতে সমস্ত ডেড লিভসগুলো যেন উড়তে শুরু করছে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবার ডেড লিভসগুলো কেমন, এই পাতাগুলো কেমন সেইটার ব্যাখ্যা হচ্ছে বা বর্ণনা হচ্ছে। পাতাগুলো ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড, পাতাগুলো বিভিন্ন রঙের রয়েছে, কালো রঙের পাতা রয়েছে, হলুদ রঙের পাতা রয়েছে, পেল ফ্যাকাশে রঙের পাতা রয়েছে এবং হেকটিক রেড লাল রঙের পাতা রয়েছে, বিভিন্ন রঙের পাতা রয়েছে। বিভিন্ন রঙের পাতাগুলো বিভিন্ন মনুষ্য সম্প্রদায়কে নির্দেশ করছে। যেমন ধরো যখন ইয়েলো বলছে, ইয়েলো মানে এশিয়াটিক পিপল, আমাদের গায়ের রং হলুদ, তাই না? যেমন বলছে ব্ল্যাক, ব্ল্যাক মানে নিগ্রয়েড পিপলদের বলা হচ্ছে। যেমন ধরো হচ্ছে পেল, পেল মানে ফ্যাকাশে, যেমন হোয়াইটিশ পিপল, ব্রিটিশ পিপলদের বলা হচ্ছে। আর হেকটিক রেড মানে রেড ইন্ডিয়ানসদের কথা বলা হচ্ছে। মানে চারটা পাতার রং, মানে চারটা মানুষের গায়ের রং, মানুষের গায়ের চার ধরনের রং থাকে। ইয়েলো আমরা যারা এশিয়ার থাকি হলুদ বলতে পারিস, কালো যারা নিগ্রো থাকে নিগ্রয়েড, যেটা ব্ল্যাক বলছে, পেল, পেল মানে হচ্ছে হোয়াইটিস যেটা একদম ব্রিটিশরা যেটা থাকে, আর হেকটিক রেড রেড ইন্ডিয়ানস, গায়ের রং লাল থাকে। তো ঠিক সেই রকম পাতাদের মধ্য দিয়ে মনুষ্য সম্প্রদায়কে বোঝানো হচ্ছে, বিভিন্ন মনুষ্য সম্প্রদায়কে। তো সমস্ত পাতাগুলো কি হয়েছে, ইয়েলো, ব্ল্যাক, পেল অ্যান্ড হেকটিক রেড, বিভিন্ন রঙের পাতাগুলো, পেস্টিলাইন স্ট্রাইকেন্স মাল্টিটিউড, pestilence strikens multitude. What do you mean by pestilence strikens multitude? Pestilence strikens multitude মানে বিভিন্ন রোগে রোগগ্রস্ত, মাল্টিটিউড মানে বিভিন্ন, pestilence striken মানে রোগে রোগগ্রস্ত, এইটা হচ্ছে pestilence striken। তাহলে pestilence strikens multitude, বিভিন্ন রোগে রোগগ্রস্ত হয়ে পড়েছে এই পাতাগুলো। তো এইগুলোকে তুমি এগুলোকে উড়িয়ে নিয়ে চলেছো এই মাল্টিটিউডস পর্যন্ত। একবার দেখে নাও, কার কি অসুবিধা আছে অবশ্যই বলো, আমি বোঝানোর চেষ্টা করবো। লেটস গেট স্টার্ট গাইজ, দেখে নাও গাইজ। পরের অংশে আসছে যাক, লক্ষ্য করবে কি লেখা আছে। ও দাও হু চ্যারিয়টেস টু দেয়ার ডার্ক উইন্ট্রি ব্রেড, ও দাও, ও তুমি, দাও মানে কি তুমি, ও তুমি, হু চ্যারিয়টেস্ট যে তাকে নিয়ে যাবে, চ্যারিয়টেস রথে করে নিয়ে যাবে, টু দেয়ার ডার্ক উইন্ট্রি ব্রেড তাদের শীতল ঘুমের বিছানায় নিয়ে যাবে, ও তুমি, তুমি তাদের নিয়ে যাবে শীতল শীতল বিছানায় নিয়ে যাবে, অন্ধকার শীতল বিছানায় তুমি নিয়ে যাবে তাদিকে। তাদিকে বলতে কাদিকে, সেই পাতাগুলোকে, বীজগুলোকে, যে সমস্ত বীজগুলো পাতাগুলো ঝড়ের সাথে উঠছে সেইগুলোকে তুমি তোমার রথে করে, চ্যারিয়টে যেন কল্পনা করছে যেন ঝড়টা একটা রথ নিয়ে আসছে, সেই রথে করে বীজগুলোকে পাতাগুলোকে নিয়ে চলে যাচ্ছে। ও দাও, ও তুমি, হু চ্যারিয়টেস যে রথে করে নিয়ে যাচ্ছে এই বীজগুলোকে, পাতাগুলোকে, টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড তাদের শীতল অন্ধকার ঘুমের বিছানায় তাদেরকে নিয়ে যাচ্ছে। এবং কি দ্য উইংগেড সিডস, এই পাখা দেওয়া বীজগুলো, পাতাগুলোর সাথে বীজগুলো উড়ছে, তো কবি সেটাকে কল্পনা করছেন উইংগেড সিড। উইংগেড সিড মানে উড়তে থাকা বীজ, বীজ তো উড়বে না, ওই ঝড়ের মধ্যে যে বীজগুলো উড়ছে সেটাকে উইংগেড বীজ, উইংগেড সিড বলা হচ্ছে। তাহলে কি, ও দাও, ও তুমি, হু চ্যারিয়টেস যে রথে করে নিয়ে যাচ্ছে, কাকে রথে করে নিয়ে যাচ্ছে, বীজগুলোকে, পাতাগুলোকে নিয়ে যাচ্ছে, টু ডিয়ার ডার্ক উইন্ট্রি বেড তাদেরকে অন্ধকার শীতল বিছানায় নিয়ে যাচ্ছে। দ্য উইংগেড সিড, উইংগেড সিড মানে কি, পাখা দেওয়া বীজগুলো, হোয়ের যেখানে তাদেরকে এই উইংগেড সিড পাখা দেওয়া বীজগুলোকে, বীজগুলোকে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, বীজগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে শীতল বিছানায়, মানে মাটির মধ্যে ফেলে দেবে, কিছুক্ষণ পর ওড়ার পর ঝড় থেমে যাবে, ওই বীজগুলো কোথাও না কোথাও মাটির ভিতরে পড়ে যাবে এবং তারা শীতলভাবে ঘুমিয়ে থাকবে অনেক অনেক দিন। পরের ঋতুতে যখন স্প্রিং আসবে তখন সেগুলোতে গাছ হিসাবে উঠে আসবে, তো ততদিন পর্যন্ত শীতলভাবে মাটির নিচে শান্তভাবে ঘুমিয়ে থাকবে। তো সেই জন্যই কথাটিকে ব্যবহার করা হচ্ছে উইন্ট্রি বেড, তাদেরকে অন্ধকার ঘুমের বিছানায় নিয়ে যাওয়া হচ্ছে। বুঝতে পারলে? দেখো কি বলছে এখানে, এখানে কি বলছে, ও দাও হু চ্যারিয়টেস্ট, ও তুমি, হু চ্যারিয়টেস, চ্যারিয়ট মানে রথ, চ্যারিয়টেস্ট মানে রথে করে নিয়ে যাবে, টু ডিয়ার ডার্ক উইন্ট্রি বেড তাদেরকে অন্ধকার শীতল বিছানায় নিয়ে যাবে। দ্য উইংগেড সিড,
এই পাখা দেওয়া বীজগুলোকে নিয়ে যাবে। হোয়ার দে লাই কোল্ড, যেখানে তারা এই বীজগুলো শুয়ে থাকবে। লাই লাই মানে শুয়ে থাকা, কোল্ড অ্যান্ড লো, যেখানে তারা শীতলভাবে শুয়ে থাকবে এবং মাটির নিচে শুয়ে থাকবে। এবং ইচ লাইক এ কপস, কপস মানে মৃতদেহ, প্রত্যেকে মৃতদেহের মতো ঘুমিয়ে থাকবে বা শুয়ে থাকবে। ইচ লাইক এ কপস, কপস মানে মৃতদেহ, প্রত্যেকে মৃতদেহের মতো শুয়ে থাকবে। উইদিন ইটস গ্রেভ, গ্রেভ মানে কবর, প্রত্যেকে নিজের কবরে মৃতদেহের মতো শুয়ে থাকবে। আনটিল যতদিন না পর্যন্ত, আনটিল যতদিন না পর্যন্ত, দাইন অ্যাজ ইউর সিস্টার যতদিন না পর্যন্ত তোমার নীল রঙের বোন, অ্যাজ ইউর সিস্টার নীল রঙের বোন, অ্যাজ ইউর সিস্টার নীল রঙের বোন, নীল রঙের বোন অ্যাজ ইউর সিস্টার। এই অ্যাজ ইউর সিস্টারটা কে? হু ইজ দিস অ্যাজ ইউর সিস্টার? এটা আর কেউ নয়, এটা ওয়েস্ট উইন্ডে যখন স্প্রিংয়ে আসবে, ওয়েস্ট উইন্ড যখন অটমে আসে তখন তীব্র থাকে, ভয়ানক থাকে ওয়েস্ট উইন্ড, কিন্তু ওয়েস্ট উইন্ড যখন স্প্রিংয়ে আসে মানে বসন্তকালে আসে, ওয়েস্ট উইন্ড কি হয় তখন? তখন স্নিগ্ধ হয়ে যায় এবং চারিদিকে সবুজে পরিপূর্ণ করে তোলে। সেই জন্য বলছে যে অ্যাজ ইউর সিস্টার, অ্যাজ ইউর সিস্টার মানে তোমার নীলাভ বোন, অ্যাজ ইউর সিস্টার তোমার নীল রঙের বোন, ঠিক আছে? তাহলে কি ইচ লাইক এ কপস, প্রত্যেকটা বীজ মৃতদেহের মতো মাটির নিচে শুয়ে থাকবে। উইদিন ইটস গ্রেভ, নিজের কবরে শুয়ে থাকবে। আনটিল যতদিন না পর্যন্ত, দাইন অ্যাজ ইউর সিস্টার যতদিন না পর্যন্ত তোমার নীলাভ বোন, তোমার যতদিন না পর্যন্ত তোমার নীলাভ বোন, নীলাভ বোনকে, আকাশটা নীল থাকে বসন্তকালে, তখন যে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়, সেই ওয়েস্ট উইন্ডের মধ্যে শক্তি থাকে না, সেই ওয়েস্ট উইন্ড স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে যায়। সেই অ্যাজ ইউর সিস্টার যখন আসবে, অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো, যখন স্প্রিং বসন্ত ঋতুতে, ব্লো মানে প্রবাহিত হবে, তোমার অ্যাজ ইউর সিস্টার এসে উপস্থিত হয়ে যাবে। সেই সময় যখন তোমার অ্যাজ ইউর সিস্টার এসে উপস্থিত হয়ে যাবে, তখন এই মৃতদেহগুলো কবর থেকে উঠে দাঁড়াবে, মানে ওই বীজগুলো থেকে গাছ তৈরি হবে। হার ক্ল্যারিয়ন, এবং সে ব্লো মানে বাজাবে, ব্লো মানে আনটিল, আনটিল, তাহলে জায়গাটাকে আরেকবার বলছি আমি। দ্য উইংগেড সিডস, দেখো জায়গাটাকে আরেকবার বলবো আমি, এই জায়গাটা, ও দাও ও তুমি হু চ্যারিয়টেস, যে তাকে রথে করে নিয়ে যাবে, টু দেয়ার ডার্ক উইন্টি বেড, তাদের অন্ধকারের শীতল বিছানায় নিয়ে যাবে। এই বীজগুলোকে, দ্য উইংগেড সিডস, এই পাখা দেওয়া বীজগুলোকে নিয়ে যাবে, রথে করে নিয়ে যাবে এবং মাটির নিচে প্রবেশ করবে। হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো, যেখানে তারা শুয়ে থাকবে শীতলভাবে এবং মাটির নিচে শুয়ে থাকবে। ইচ লাইক এ কপস, এবং ইচ লাইক কপস প্রত্যেকে মৃতদেহের মতো শুয়ে থাকবে। আনটিল উইদিন ইটস গ্রেভ, নিজেদের কবরের ভেতর শুয়ে থাকবে। আনটিল যতদিন না, দাইন অ্যাজ ইউর সিস্টার যতদিন না তোমার নীলাভ বোন, অফ দ্য স্প্রিং যে বসন্ত ঋতুতে আসে, শ্যাল ব্লো এসে বাজাবে, ব্লো মানে বাজানো, যে বাজাবে, হার ক্ল্যারিয়ন তার বাঁশিটা বাজাবে, ওভার দ্য ড্রিমিং আর্থ স্বপ্নালু পৃথিবীর উপর, স্বপ্নালু পৃথিবী ড্রিমিং আর্থের উপর, অ্যান্ড ফিল পরিপূর্ণ করবে, উইথ লিভিং হিউ পরিপূর্ণ করে তুলবে প্রাণবন্ত রং দিয়ে, লিভিং হিউ প্রাণবন্ত রং দিয়ে, অ্যান্ড ওডিওর সুগন্ধ দিয়ে, অডিওস মানে সুগন্ধ, প্লেন অ্যান্ড হিল সমতল ভূমিকে এবং পাহাড়ি অঞ্চলকে। তোমার অ্যাজ ইউর সিস্টার আসবে এবং সে তার ক্ল্যারিয়ন বাজাবে, বাঁশি বাজাবে এবং সব কিছুকে পরিপূর্ণ করে তুলবে জীবন্ত রং দিয়ে এবং সুগন্ধ দিয়ে পরিপূর্ণ করে তুলবে। ওয়াইল্ড স্পিরিট, হে ওয়াইল্ড স্পিরিট, হুইচ আর্ট মুভিং এভরিওয়্যার, তুমি সব জায়গাতে রয়েছো। হুইচ আর্ট মুভিং এভরিওয়্যার, তুমি সব জায়গাতে রয়েছে। ইউ আর এভরিওয়্যার, হুইচ আর্ট মুভিং এভরিওয়্যার মানে ইউ আর এভরিওয়্যার। হে স্পিরিট, ইউ আর এভরিওয়্যার। ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, তুমি হলে ধ্বংসকারী, তার কারণ তুমি পুরনো বীজগুলোকে, পুরনো পাতাগুলোকে তুমি ধ্বংস করে দিচ্ছ। অ্যান্ড প্রিজার্ভার, তুমি এই সংরক্ষণ করছো, সেই বীজগুলোকে মাটির ভেতরে পুঁতে দিচ্ছ এবং সেখান থেকে গাছ তৈরি হবে। তাহলে তুমি হলে ডেস্ট্রয়ার এবং তুমি হলে যেমন প্রিজার্ভার। এখানে যেমন একটা গড ইমেজ তৈরি হচ্ছে, যেমন আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলি হিন্দু মিথোলজিতে। হিন্দু মিথোলজির ব্রহ্মা কি করেন? সৃষ্টি করেন। বিষ্ণু কি করেন? সবাইকে পালন করেন। মহেশ্বর কি করেন? সব কিছুকে ধ্বংস করেন। এখানেও যেন সেই ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভারের কনসেপ্ট দেখতে পাচ্ছি, যেন ওয়েস্ট উইন্ড কি করছে? ডেস্ট্রয় করছে সবাইকে। আবার ওয়েস্ট উইন্ডে সেই পদ্ধতিও শুরু করে দিয়ে যাচ্ছে যেটার মধ্যে দিয়ে সংরক্ষণ হবে নতুন জীবন। হেয়ার ও হেয়ার, শুনছো? তুমি কি শুনছো? তুমি এইরকমই তেজস্বী ওয়েস্ট উইন্ড, তুমি কি শুনছো? তুমি কি শুনছো? এটুকু দেখে নাও। দ্য ফার্স্ট প্যারা ইজ কমপ্লিটেড। কামান গাইজ, যার যেটা প্রবলেম আছে, সমস্যা আছে বলো, আমি সেটাকে বোঝানোর চেষ্টা করবো। কামান, লেটস গেট স্টার্ট গাইজ। দেখে নাও কি প্রবলেমগুলো আছে, আমাকে বলো।